নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের যেটা থাম্বনেল করেছি যে বিজেপি কমিশনের শেষ বীজদাঁতটাও ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে বিজেপি এবং কমিশন মিলেমিশে গিয়ে এখানে বাংলায় ক্ষমতা দখলের জন্য যেসব কর্মপন্থা গত কয়েক মাস ধরে তারা নিচ্ছিলেন সেই এসআইআর এর শুরু থেকে, তো তার শেষ পর্যায়ে হচ্ছে গণনা। সেই গণনাতেও হচ্ছে যে তারা কি করতে চায় বা কি পন্থা টন্থা নিচ্ছে সে বিষয়ে কিছু সতর্কবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মীদের কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এবারে ভোটটা যে কার্যত রাষ্ট্রপতি শাসনই হয়েছে, নামে রাষ্ট্রপতি শাসন ছিল না, রাষ্ট্রপতি শাসন হয়েছে, কিন্তু কার্যত তাতে বিজেপি বা কমিশনের বিশেষ কিছু লাভ হবে বলে আমি মনে করছি না। এবং সেটা কেন হবে না সেটা নিয়েই আজকের এই ভিডিও আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চিতভাবেই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা করেননি এখনো তাদেরকে অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটিকে প্রেস করুন, অল অপশন বাটনটিকে প্রেস করুন, যাতে হচ্ছে আমার ভিডিও এবং তার নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো, যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি আজকের হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিজেপি কমিশনের শেষ বীজদাঁতটা হচ্ছে ভাঙলেন মমতা। আপনারা জানেন যে গত অক্টোবর থেকে এসআইআর ঘোষণা হবে বাংলায়, তার থেকে নানান ধরনের কমিশন হচ্ছে অনেক কর্মকাণ্ড করেছে। মূল লক্ষ্য ছিল পশ্চিমবাংলায় ভোটারদের বাদ দিয়ে দেওয়া, এবং তার মধ্যে যেটা বিশেষ করেছিল সেটা হচ্ছে সংখ্যালঘুদের ভোট বাদ দিতে হবে, সেটা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বলে। তো সেটার চেষ্টা চরিত্রে অনেক করা হয়েছে, এবং লাস্টে যেটা হয়েছিল আপনারা জানেন, 1,23,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা অন্য রাজ্যে হয়নি বলে হচ্ছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলা হলো, এবং সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলার জন্য হচ্ছে তাদের 60 লক্ষ অ্যাডজুডিকেশনে গেল। এবং অ্যাডজুডিকেশনে যাওয়ার কারণ হচ্ছে যে যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক, মানে যারা রোল অবজারভার বা অন্যান্য সমস্ত পর্যবেক্ষক এনেছিলেন বিভিন্ন বিভিন্ন দিল্লি থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে, তো তারা অবজেকশন দিয়ে দিলেন, এবং যারা মাইক্রো অবজারভার ছিল কেন্দ্রীয় সরকারের কর্মীগুলো, তো তারা অবজেকশন দিয়ে দিলেন, যার ফলে আমাদের এখানকার যারা ইয়ারোরা ছিলেন তারা সেই নামগুলো ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারেননি। এরকম একটা যখন অবস্থা, তখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং তাতে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা 33 লাখ লোককে হচ্ছে ছাড় দিয়েছিল, তাদের ভোটার তালিকায় নাম উঠেছে। বাকি 27 লক্ষ তারা ভোট দিতে পারেননি, এবং এখন ট্রাইব্যুনাল হয়েছে, এবং ট্রাইব্যুনালে একটা লং প্রসেস, অল্প একজন বিচারপতি সেগুলো প্রসেস করছেন। তো এই 27 লক্ষ এবং প্লাস হচ্ছে 5 লক্ষ, প্রায় 32-33 লাখ লোকের হচ্ছে নাম বাদ গেল, যারা এবার ভোট দিতে পারলেন না। তো তারপরে হচ্ছে যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে লড়াইটা চালিয়ে গেছেন এই কমিশন এবং বিজেপির। আপনারা জানেন যে জ্ঞানেশ কুমার কার লোক কি বৃত্তান্ত, এখন আর নতুন করে বলার কিছু নেই। তো পদে 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 তারা হচ্ছে চেষ্টা চালিয়ে গিয়েছেন যে যেভাবেই হোক হচ্ছে ইলেকশন প্রসেসটাকে, ভোটার তালিকাটাকে কেটে ফর্দাফাই করে দাও, বিভিন্ন লোকের নাম বাদ দিয়ে দাও, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দাও। তাতে অনেকটাই তারা সফল হয়েছে, কিন্তু ভোট বাক্সে গিয়ে কতটা সফল হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ মুসলিম ভোট কাটতে গিয়ে 17-18 লাখ মুসলিম ভোট কাটতে গিয়ে 13-14 লাখ হিন্দু ভোটারও কাটা গেছে। আমি এখানে হিন্দু মুসলিমের কথা বলবো না, মূলত হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ গেছে, এবং বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার জন্য, তাদের নাম বাদ দেওয়ার জন্য তাদের মধ্যে একটা ক্ষোভ আছে, তাদের পরিবারের লোকদের মধ্যে ক্ষোভ আছে, তাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা ক্ষোভ আছে, মানুষের মধ্যে একটা এসআই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল। তার ফল কিছুটা বা তার প্রভাব কিছুটা ভোট বাক্সে পড়বে, এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাই বলছেন, এটা তো আমার কোনো কথা নয়। তো কমিশন যেটা করেছে, আমি যেটা বলি যে আমাদের যে অনেকেরই ধারণা ছিল যে রাষ্ট্রপতি শাসনে ভোট হলে কি হয়। আমি একটা এপিসোড করেছিলাম, তাতে যেটা আমি বলতে চেয়েছিলাম যে রাষ্ট্রপতি শাসনে ভোট হলে যেটা হবে যে মুখ্যমন্ত্রী থাকবে না, রাজ্যপাল সেটা নিয়ন্ত্রণ করবেন, তিনি মুখ্যমন্ত্রীর যে কাজগুলো সেগুলোকে অ্যাক্ট করবেন, প্রশাসনিক সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে যাবে, কোথায় কে হবে না হবে। তো সেটা রাষ্ট্রপতি শাসন না জারি করে এটা কার্যত রাষ্ট্রপতি শাসনেই ভোট হয়েছে এবারের ভোটটা। কারণ ভোট প্রসেসের সঙ্গে যারা যুক্ত, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন, পুরোটাই হচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে, যেটা গভর্নর নিজে পারেননি সেটা ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনকে দিয়ে সেই সমস্ত বদলে দেওয়া, মানে পুরো পুলিশ প্রশাসন হচ্ছে তাদের মতো করে সাজিয়ে নিয়েছে তারা, এবং সাধারণ প্রশাসনে যারা ইলেকশন প্রসেসে থাকে তাদেরকে সমস্ত পোস্টিং করিয়ে সাজিয়ে নিয়েছেন। এটা তো একটা জিনিস। সেকেন্ড হচ্ছে, আমি যেটা বলেও ছিলাম আগে, যে যেটা হবে মূলত হচ্ছে
শাসক দলকে যত রকম ভাবে ডিস্টার্ব করা যায় এই প্রশাসনিক লোকজনকে দিয়ে, এবং তাদের উপরে অবজারভার, পুলিশ অবজারভার, কেন্দ্রীয় বাহিনী, তাদের কর্তা, এদেরকে চাপিয়ে দিয়ে যে এরা এদের মতো করে হচ্ছে ভোটটা করিয়ে নেবে যাতে বিজেপির সুবিধা হয়, বিজেপির আসন বাড়ে। এইসব হচ্ছে মূলত লক্ষ্য, এবং বিজেপিকে ক্ষমতায় আনা বিশেষ লক্ষ্য। তো তাতে যেটা আমি বলেছিলাম যে ভোটের আগে র্যান্ডাম তৃণমূলের যারা ভোট কর্মী বা যারা হচ্ছে ভোটের দিন যে সক্রিয় ভূমিকায় থাকে তাদেরকে জেলে ঢোকানোর একটা বন্দোবস্ত হবে। তো সেটা কিছুটা থমকে ছিল, সেটা তৃণমূল বুঝতে পেরে 800 জনের তালিকা দিয়ে হাইকোর্টে তার উপর স্থগিতাদেশ হয়েছিল, এদেরকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে কেন্দ্রীয় বাহিনী মস্তানিটা করেছে, তারা পুলিশ অবজারভাররা করেছে, তারা নানান জনকে হচ্ছে হুমকি দিয়েছে, বিভিন্ন জায়গাতে অ্যারেস্ট করা হয়েছে, ট্রাবল মেকার বলে বলে অ্যারেস্ট করা হয়েছে, এবং পুলিশকে চাপ দেওয়া হয়েছে যে এদেরকে অ্যারেস্ট করতে হবে, যেটা তারা পারে না। তো পুলিশ এই জায়গায় অনেক জায়গা করেছে, অনৈতিকভাবেই করেছে রাজ্য পুলিশের কিছু একটা অংশ, এবং তারা যেটা তাদেরকে ভয় দেখানো হয়েছে, অনেককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ভোট প্রসেস চলাকালীন, বেশ কয়েকজন ওসিকে সাসপেন্ড করা হয়েছে যে এরা যদি কাজ না করে, অবজারভারদের কথায়, পুলিশ অবজারভারদের কথায় যদি তারা কাজ না করে তাদেরকে সাসপেন্ড করা হবে। দক্ষিণ কলকাতাতে আপনারা জানেন 5 জনকে সাসপেন্ড করা হয়েছিল, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে 5 জনকে সাসপেন্ড করা হয়েছিল, গোসাবার ওসিকে সাসপেন্ড করা হয়েছিল, এবং ভোটের আগে সাসপেন্ড করে পুলিশের মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছিল যে পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার যারাই থাকুক, তাদের কথা যদি, কমিশনের কথা যদি পুলিশ না চলে তাদেরকে সাসপেন্ড করা হবে। পুলিশ হচ্ছে অনেকটা চাপে পড়ে যায় এবং তার ফলে কিছু অনৈতিক কাজ করে, যাকে যে ট্রাবল মেকার না তাদেরকেও ট্রাবল মেকার বলে বিজেপি যাদের যাদের লিস্ট দিয়েছে তাদেরকে হচ্ছে অ্যারেস্ট করে দেওয়া ভোটের আগের দিন রাত্রে, তার আগের দিন 48 ঘন্টা আগে। তো এরকম হয়েছে, ববি হাকিমের বাড়িতে গিয়ে পুলিশ অবজারভার পৌঁছেছে, নরমে তাকে হুমকি দেওয়ার চেষ্টা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার বাড়িতে গভীর রাতে হানা দিয়েছে, তিনি ছিলেন না, তার স্ত্রী বাচ্চা ছিল, সেখানে যে পুলিশ অবজারভার, কেন্দ্রীয় বাহিনী গিয়ে হানা দিয়েছে, আসলে তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। মানে ভোটের আগে কাউন্সিলরদের অ্যারেস্ট করে দেওয়া, অনেক কাউন্সিলর অ্যারেস্ট হয়েছে, কাউন্সিলরদের অ্যারেস্ট করে দেওয়া, যারা সক্রিয় ভোট কর্মী তাদেরকে অ্যারেস্ট করে দাও, যারা যে এজেন্ট তাদেরকে অ্যারেস্ট করিয়ে দাও। তো এরকম করে টোরে মোটামুটি রাষ্ট্রপতি শাসন হলে যা হতো তাই হয়েছে। রাষ্ট্রপতি শাসনটা নামে হয়নি, মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ইলেকশন কমিশন হচ্ছে পুরো রাষ্ট্রপতি শাসন হলে রাজ্যপাল যা যা করতে পারতেন সবটাই তিনি করেছেন। তো তারপরও যেটা হয়েছে, মানুষ ভোট দিয়েছে এবং বিজেপি নেতারা বুঝতে পারছেন তারপরে যে আলটিমেটলি কি হতে চলেছে বা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন হচ্ছে একবারে নানান রকম ভাবে তারা ভোটারদের উপর, যে ভোটাররা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হচ্ছে অভিযোগ করেছেন যে আরামবাগে 7 মাসায় মহিলাদের উপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে, যে সাতগাছে একটা 3 বছরের শিশু তার বাবার কোলে ছিল, তাকেও লাঠিচার্জ করা হয়েছে। উদয়নারায়ণপুরে 81 বছরের বৃদ্ধকে ধাক্কা মারায় তার মৃত্যু হয়েছে, সেই পরিবার অভিযোগ করেছেন, তারা থানায় ডায়েরি করেছেন, এবং হচ্ছে প্রতিটা ঘটনাতে কেন্দ্রীয় বাহিনীর বাড়াবাড়ি নিয়ে তারা মস্তানি করেছে রীতিমতো ভোটের দিন। কি বলে, যেখানে সেরকম বিষয় ছিল না সেখানেও হচ্ছে করেছে, এবং মূলত হচ্ছে তৃণমূল ভোটাররা যেখানে যে তাদেরকে করাছে, ভবানীপুরে করেছে, লাঠিচার্জ করেছে, শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানো, শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে, মিডিয়ার ক্যামেরার সামনে কোনো সেন্ট্রাল ফোর্সের কর্তাকে ফোন করেছে যে তাকে না, তার উপর নাকি হামলা হয়েছে, সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে, তারা এসে র্যান্ডাম হচ্ছে ভবানীপুরে কালীঘাটে আর কি বলবো, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কাছে, সেখানে লাঠিচার্জ করেছে। তো শেষ প্রসেস হচ্ছে যে সবকিছু হয়ে যাওয়ার পরও বিজেপি নেতারা জানেন যে তারা সুবিধা করতে পারবেন না। এবার হচ্ছে গণনা কেন্দ্র যত রকম ভাবে চেষ্টা চলছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় একটুখানি বিষটা তাদের মেরে দিয়েছেন। কারণ হচ্ছে বলে বৃহস্পতিবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তাতে দলের সমস্ত কর্মীদের তিনি সচেতন করেছেন যে, এবং তিনি বলেছেন যে আমরা 226টি আসন নিয়ে বা 230 আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরছি, কিন্তু বিজেপি শেষ চেষ্টা করবে, তারা হচ্ছে এই গণনা কেন্দ্রে নানান রকম ভাবে হচ্ছে তালগোল পাকিয়ে সেটা চেষ্টা করবে। তাই তিনি বলেন যে তিনিও হচ্ছে পাহারা দেবেন রাতে, হচ্ছে যাতে যেখানে স্ট্রং রুম আছে সেখানে যাতে কোনো রকম গোলমাল করতে পারে, বাইরে থেকে মেশিন এনে ঢোকাতে না পারে, এসব ব্যাপারে আসলে তৃণমূলে যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকেই সতর্ক করলেন যে তারা যাতে রাতের পাহারা এবং দিনের পাহারা 24 ঘন্টা পাহারা থেকে যারা তারা না সরেন। এবং তিনি বলেছেন যে গণনা কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গণনা কেন্দ্রে নিজে হাজির থাকবেন এবং তাতে পরিষ্কার, এবং বলেছেন যে কেউ যাতে যতক্ষণ না, কেউ যাতে গণনা
গণনা টেবিল ছেড়ে বেরিয়ে না যায়, টয়লেট করতে বা খেতে গেলে কাউকে রেখে যেতে, মানে রিলিভারকে রেখে যেতে, এবং ভোটের গণনার দিন তিনি যতক্ষণ না সাংবাদিক বৈঠক করে জানাবেন তার আগে পর্যন্ত কেউ যাতে গণনার টেবিল ছেড়ে বেরিয়ে না যায়, এবং স্ট্রং রুম থেকে গণনার টেবিলে ইভিএম আনার সময় সেটা যাতে কড়া নজরদারি রাখেন, যাতে সেখানে, কারণ তিনি বলে আশঙ্কা প্রকাশ করেন যে সেখানে বদলে দেওয়া হতে পারে। এবং একই কথা বলেছেন যে ভোটের দিন, শেষ দফা ভোটের দিন এক্সিট পোল ওটা বিশ্বাস করবেন না, কারণ যে এটা হচ্ছে অমিত শাহ নাকি হচ্ছে তিনি যেটা অভিযোগ করেছেন যে বিভিন্ন মিডিয়া হাউসে দুপুর 1টার পরে হচ্ছে তারা নির্দেশ দিয়েছেন যাতে ভোট শেষ হওয়ার পরেই এক্সিট পোল দেখিয়ে যেখানে তৃণমূল হারছে এরকম দেখানো হয়। তো হাউসে হাউসে তিনি বলেছেন, গদি মিডিয়া যারা আছেন তাদেরকে বলে নির্দেশ দিয়েছেন যাতে এগুলো দেখানো হয়। তো ওগুলো নিয়ে কিছু ভাববেন না, কারণ হচ্ছে আমরা 226 আসন নিয়ে বা 230টা আসন নিয়ে, মানে 2026-এ 226 বা বলেছেন 230ও হয়ে যেতে পারে আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরছি। তো এরকম আগে আগে অনেকে বলে। তো এই বার্তার পরে অনেকেই বলছেন, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হাইকোর্টে মামলাও করিয়েছেন, সেই মামলার এখনো রায় জানা যায়নি। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মামলাটি করিয়েছেন সেটা হচ্ছে যে এবার কাউন্টিং এ মূলত অন্যান্যবার যেটা কাউন্টিং হয় যারা ইলেকশন প্রসেসের সঙ্গে যুক্ত থাকেন, যে সব রাজ্য সরকারের কর্মীরা, তারাই কাউন্টিং এ হচ্ছে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে তারা কাজ করেন। এবার সেখানে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে আসা হচ্ছে কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে। তো রাজ্য সরকার কর্মীদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো তিনি প্রশ্ন করেছেন যে এইভাবে এটা কেন করলো। তো এই নিয়ে সওয়াল হয়েছে নির্বাচন কমিশনের যে আইনজীবীরা কল্যাণ ব্যানার্জিকে বলেছেন যে আপনারা এখানে রাজনীতি করছেন। কল্যাণও পাল্টা তাকে বলেছেন আপনি বিচারপতি হয়ে গেছেন কিনা। তো এইসব নিয়ে হয়েছে। তো এটাতে হাইকোর্ট কি রায় দেয় যে আদৌ তারা থাকতে পারবে কিনা, হয়তো আবার বলতে পারে নির্বাচন কমিশন যাকে ঠিক করবে। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কারণ থেকে করেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এই মামলাটা করেছেন, আমার ধারণা যে আসলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,23,00,000 লোককে নাম তোলা হয়েছিল, যারা সরাসরি মানে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও যারা ভোটার তালিকায় নাম তুলতে পারেনি, কিন্তু তাদের ড্রাফট লিস্টে নাম ছিল। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তোলার পরে যে 60 লক্ষ কি বলে ভোটার অ্যাডজুডিকেশনে চলে গেল, তাদের ক্ষেত্রে যেটা হয়েছিল মানে 60 লক্ষ প্রায় হচ্ছে মানে সিংহভাগ বলা যায়। এই যে ইলেকশন কমিশন যাদের রোল অবজারভার এনেছিল, যাদেরকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে 3,500 যাদেরকে মাইক্রো অবজার্ভ করা হয়েছিল, তারাই কিন্তু আপত্তিটা করেছিল, করে হচ্ছে এই ভোটারদের কিন্তু তাদের নাম ওঠেনি, যার কারণে যে জুডিশিয়াল অফিসাররা 33 লাখ নাম তুললো, 27 লাখ লোক হচ্ছে নাম বাদ করেছিল, যারা ডিলিটেড হয়ে গেছে, যারা এখন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে। এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই হচ্ছে এইটার জন্য যে তারা এই আপত্তিটা করাতে এটা হয়েছে। এবং দিল্লি থেকে যে সমস্ত অবজারভার পাঠিয়েছিল নির্বাচন কমিশন, রোল অবজারভারদের, তারাই সব আপত্তিগুলো করেছে, যার ফলে এই 27 লক্ষ লোক হচ্ছে বৈধ ভোটার, বা তার সঙ্গে আরো অনেকে বলছেন যে আরো 5-6 লাখ যারা ড্রাফট লিস্ট থেকে ফাইনাল লিস্টে বাদ গেছে, 32-33 লাখ লোক তারা ভোট দিতে পারেননি। সেই কারণে সেই আশঙ্কা থেকেই হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলাটি করেছেন। তো এখন অনেকেই বলছেন যে কাউন্টিং হল নিয়ে বা কাউন্টিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এত সক্রিয়ভাবে হচ্ছে পদক্ষেপগুলো করছেন এবং কর্মীদের সেই মতো নির্দেশ দিচ্ছেন। তো ইলেকশন কমিশন হয়তো শেষমেশে, যা বলা যায় না, হয়তো দেখা গেল যে মার্জিনালি কোনো সিট হয়তো কম ভোটে তৃণমূল ক্যান্ডিডেটরা জিতেছেন, ওখানে যে সমস্ত অবজারভাররা রয়েছে তারা হয়তো এমন প্রেশার করলেন যে না, ওই যে বিজেপি ক্যান্ডিডেটকে সার্টিফিকেট দিয়ে দাও, উনি জিতেছেন। তো এইসব হতে পারে, নানান খেলা হতে পারে, যা অ্যাগ্রেসিভলি এবার ইলেকশন কমিশন করেছে বা বিজেপির কথা ইলেকশন কমিশন করেছে, নানান কিছু খেলা হতে পারে। সেই সব খেলার কথা ভেবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন এবং ইলেকশন কমিশন এবং বিজেপির বীজদত্তা ভেঙে দেওয়ার জন্য তিনি সতর্ক থাকতে বলেছেন। তো কিছু বিশ্বাস নেই, কারণ হচ্ছে সার্টিফিকেটও দিয়ে দিতে পারে, তারপরে যে সার্টিফিকেট দিয়েছে সে তো জিতে গেছে, বা তুমি মামলায় কোর্টে যাও, কোর্টে গেলে 5 বছরও তার নিষ্পত্তি হবে না, ততদিনে হচ্ছে তিনি এমএলএ শিপটা কাটিয়ে নেবেন, বিজেপিকে তো ক্ষমতা আনতে হবে। তো এইসব করিডোরে অনেক খেলাধুলা চলছে। যাই হোক, তো এটা হয়েছে। এখন অনেক কিছু বলছেন, কিন্তু আসল জায়গা ঘাটা মেরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউন্টিং এ কি কি হতে পারে, কি হচ্ছে কলকবজা করতে পারে। কারণ রাজ্য সরকারের যারা ইয়েরা রয়েছে, আধিকারিকরা রয়েছে, তারা তো জানে কি প্রসেসে কাউন্টিং এর বিষয়গুলো হয়। তাদের কাছ থেকে তিনি 3বার নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাদের কাছ থেকে সব প্রসেসটাই তিনি জেনেছেন। সেই কারণে কোথায় কোথায় হতে পারে সেই জায়গাতে সতর্ক করে দিয়েছেন। দেখা যাক এরপরে শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ায়। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।